হাসনাত সাদিস নাহিদ ইসলাম এনসিপির শীর্ষ নেতৃত্বের বিরাট বিজয়। পুরো বিএনপির পরিকল্পনা, গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, ডিসি এসপির পরিকল্পনা, পুরো পুলিশ প্রশাসনের দফায় দফায় ব্যারিকেড বাধা, বালু ট্রাক সবকিছু অতিক্রম করে ধীরে ধীরে মঞ্জিলে মকসুদে পৌঁছে যাচ্ছেন হাসনাত সাদিস এনসিপির শীর্ষ নেতৃত্ব। হয়তোবা সময় খুব কাছে আবারও রাস্তায় নামতে হবে, কারণ এই বিপ্লবের ফল আমরা ঘরে তুলে আনতে পারিনি। সবচেয়ে বড় ভুল সেদিন বঙ্গভবনে যাওয়া। সেদিন যদি শাহবাগে যাইতাম, সংবিধান ছুঁড়ে ফেলে দিতাম, একটি জনগণের সরকার তৈরি করতাম, তাহলে আজকে আমার ভাইদেরকে এভাবে কাঁদতে হতো না। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে। বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবেই 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। সরকারকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়, আমরা আগামী দিনে তীব্র আন্দোলন করতে বাধ্য হব। হাদির পর এবার পাটোয়ারিকে চিরতরে রাজনীতির মাঠ থেকে বিদায় করার এক বিশাল লুকানো ছক। তবে এই ফন্দি ফাঁস হওয়ার পর রাজনীতির মাঠে এখন অন্য লেভেলের গরম হাওয়া বইছে। ভেতরের খবর হলো, এই ঘটনার পর চরম অ্যাকশনে নেমেছেন খোদ তারেক রহমান। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপত্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একে একে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। হবিগঞ্জের রাস্তায় জাতীয় নাগরিক পার্টির বড় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের ওপর যে হামলা হলো তা মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। রাজনৈতিক হিসাব মেলালে সোজা কথা, এটি আসলে হাদির পর এবার পাটোয়ারিকে চিরতরে রাজনীতির মাঠ থেকে বিদায় করার এক বিশাল লুকানো ছক। তবে এই ফন্দি ফাঁস হওয়ার পর রাজনীতির মাঠে এখন অন্য লেভেলের গরম হাওয়া বইছে। ভেতরের খবর হলো, এই ঘটনার পর চরম অ্যাকশনে নেমেছেন খোদ তারেক রহমান। ছাত্রদলের ছেলেদের পেছন থেকে উস্কে দেওয়া বিএনপির বাঘা বাঘা নেতাদের তিনি রীতিমতো কানমলা দিয়ে সোজা করার নির্দেশ দিয়েছেন। এই কারণটা একেবারে পানির মতো পরিষ্কার। 2024 সালে হাসনাত আর সার্জিসের মতো তরুণ নেতাদের সঙ্গে পাঙ্গা দিতে গিয়েই শেখ হাসিনাকে তার 15 বছরের ক্ষমতার গদি ছেড়ে ভারতে পালাতে হয়েছিল। এরপর 2025 সালে ওসমান হাদি যখন শহীদ হন, তখন পুরো দেশ কিভাবে ক্ষোভে ফেটে পড়েছিল তা সবাই জানা আছে। তারেক রহমান রাজনীতির মাঠে বেশ চালু একজন খেলোয়াড়। তিনি খুব ভালো করেই জানেন, তরুণদের আইডলদের গায়ে হাত পড়লে সাধারণ মানুষের রাগ কোনোভাবেই সামলানো যাবে না। তাই দলের কোনো নেতা যদি পাটোয়ারিকে টার্গেট করার মতো বড় ভুল করে বসে, তবে সেই ভুলের ফাঁদে তারেক রহমান একদমই পা দেবেন না, বরং তিনি নিজের দলের ভেতরেই নেতাদের সাইজ করে ছাড়বেন। হবিগঞ্জ আসলে কার ইশারায় এই হামলা চলেছিল, তার উপস্থিতি বা পরিস্থিতি সামলাতে তারেক রহমান কিভাবে নিজ দলের নেতাদের কপাল পোড়ানোর ব্যবস্থা করেছেন, তার ভেতরের আসল খবর জানলে কিন্তু আপনি চমকে উঠবেন। এই পুরো ঘটনার নাড়ি ভুড়ি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মঙ্গলবারের দিনের শুরুতে। উপলক্ষ ছিল জুলাই জাগরণ পদযাত্রা। জাতীয় নাগরিক পার্টির নেতারা ঠিক এই উদ্দেশ্যে হবিগঞ্জে পা রাখেন। মঙ্গলবার সকালে আজমেরীগঞ্জ উপজেলা সদরে অত্যন্ত শান্ত উৎসবমুখর পরিবেশে তাদের এই বিশাল কর্মসূচি পালিত হয়। সেখানে কোনো ধরনের ঝামেলা বা হট্টগোলের ছিটে ফোটাও ছিল না। মানুষ বেশ খুশি মনে দলে দলে ছুটে আসায় পুরো পরিবেশটা ছিল একদম স্বাভাবিক। এরপর বিকেল 4:30টায় জেলা শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে তাদের বিশাল একটা সমাবেশ হয়। সেই সমাবেশটিও ছিল একদম সহজ, সুন্দর, আর সেখানেও সাধারণ মানুষ দলে দলে যোগ দেওয়ায় বড় রকমের ভিড় তৈরি হয়। সাধারণ মানুষের এই বিশাল ঢল দেখে স্থানীয় পুরনো রাজনৈতিক দলগুলোর হাওয়া তখন থেকেই টাইট হতে শুরু করে। সবার মনে একটি কাঁপুনি ধরে যায়। নতুন এই তরুণদের দল বোধ হয় তাদের পায়ের তলার মাটিটা কেড়ে নিচ্ছে। তবে হিসেব নিকেশ উল্টে যায় মঙ্গলবার সন্ধ্যার আগে। টাউন হলের সমাবেশ শেষ করে এনসিপির নেতারা যখন সার্কিট হাউসের দিকে ফিরছিলেন, তখন সদর হাসপাতাল এলাকায় পৌঁছানো মাত্রই চারপাশের অবস্থা পুরোপুরিভাবেই বদলে যায়। কোনো প্রকার উস্কানি ছাড়াই আগে থেকে ওত পেতে থাকা একজন ভাড়াটে লোক হঠাৎ করেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এটি কোনো সাধারণ ধাক্কাধাক্কি বা স্লোগানবাজি ছিল না। যারা হামলা করেছিল তারাও কোনো সাধারণ কর্মী ছিল না। তারা একেবারে নিখুঁত ছক কষে মাঠে নেমেছিল, যেন নতুন রাজনৈতিক শক্তিকে শুরুতেই চরমভাবে শিক্ষা দিতে পারে।
এরপর চারিদিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চারপাশের পরিস্থিতি এমন এক ভয়ঙ্কর রূপ নেয় যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ বড় নেতাদের নিজেদের যান বাঁচাতে এদিক ওদিক ছুটতে হয়। অন্যদিকে হামলাকারীরা এতটাই বেপরোয়া ছিল, তারা মিডিয়ার গাড়ি এবং পাটোয়ারির গাড়ি ভেঙে একেবারে চুরমার করে দেয়। এমনকি গাড়ির উপরে উঠে রড দিয়ে পিটিয়ে গ্লাস ভেঙে এক ভয়ের রাজত্ব কায়েম করে। প্রাণ বাঁচাতে এনসিপি নেতারা এক পর্যায়ে বাধ্য হয়ে সোনালী ব্যাংকের কেন্দ্রীয় শাখার ভেতরে গিয়ে আশ্রয় নেন। কিন্তু আক্রমণকারীদের দাপট সেখানেও থামেনি। তারা ব্যাংকটি চারিদিক থেকে ঘিরে ফেলে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে, যেন হলিউডের কোনো গ্যাংস্টার মুভির অ্যাকশন সিন করছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটা তাণ্ডব চলার সময় পুলিশ একেবারেই কাছেই উপস্থিত ছিল। অনেকে বলছেন পুলিশ সেখানে ঝামেলা থামানোর বদলে একেবারে কঠোর পুতুলের মতো নীরবে দাঁড়িয়ে থেকে আক্রমণকারীদের এই ভয়ঙ্কর তাণ্ডব দেখছিল, যা পুলিশের কাজ নিয়ে অনেক বড় একটা প্রশ্ন তুলেছে। এই অতর্কিত হামলায় জাতীয় নাগরিক পার্টির অন্তত 20 জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন। বেধড়ক মারধরের শিকার হয়ে অনেকেরই হাত ভেঙে যায়, অনেকেই তো মাথায় গভীর আঘাতও পান। এমনকি একজনের চোখে এমনভাবে আঘাত করা হয়েছে যে তার দৃষ্টিশক্তি নিয়ে বড় ধরনের ভয় দেখা গিয়েছে। সবচেয়ে নিষ্ঠুর ঘটনা ঘটে ঠিক এর পরপরই। আহত এই মানুষগুলোকে যখন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ঠিক সেই সদর হাসপাতালের সামনেই দ্বিতীয় দফায় বিশাল এক মারামারি শুরু হয়। হাসপাতালের গেটের সামনে এমন নোংরা হামলা ভাবাই যায় না। যাদের জান যায় অবস্থা, তাদের উপর হাসপাতালের দরজায় গিয়ে হামলা করার মতো জঘন্য কাজ যারা করতে পারে, তাদের আসল টার্গেট কি হবে তা বুঝতে পারতে কিন্তু বুদ্ধি লাগে না। তারা শুধু ভয় দেখাতে আসেনি, বরং প্রতিপক্ষকে গায়ের জোরে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্যই এই নোংরা খেলা খেলেছে। এত বড় একটি হামলার পর রাজনীতির মাঠে শুরু হয়েছে একের পর এক দোষারোপ। জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, এই হামলার জন্য ছাত্রদলের নেতারাই পুরোপুরিভাবে দায়ী। তার জোরালো দাবি, ছাত্রদলের নেতারাই মূলত আড়ালে আবডালে বসে এই পরিকল্পিত হামলার মাস্টার প্ল্যান সাজিয়েছিল। কিন্তু এই দাবির বিপরীতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব যে চতুর জবাব দিয়েছেন, তা শুনে সবাই রীতিমতো তাজ্জব বনে গেছেন। শাহ রাজীব অত্যন্ত চালাকির সাথে হামলার দায় পুরোপুরিভাবে অস্বীকার করেছেন। তিনি উল্টো যাদের উপর হামলা হয়েছে তাদেরই দোষারোপ করে বসেন, কিন্তু সাফ সাফ জানিয়ে দেন, হবিগঞ্জ শহরে যদি কেউ এসে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে শহরকে গরম করতে চায়, তবে তার দায়ভার তাকেই নিতে হবে। তার এই কথার সোজা মানে হলো, হামলাটি কোনো দলের নির্দেশে হয়নি, বরং সাধারণ মানুষ রাগ করে এই হামলা করেছে। শাহ রাজীবের এই গলাবাজি আর চতুর মুক্তিকে রাজনীতির হিসাব রক্ষকরা সির্ফ মানুষকে ঘোল খাইয়ের ফন্দি হিসেবে মনে করেছেন। বাংলাদেশের রাজনীতিতে যখনই বড় ধরনের কোনো হামলার ঘটনা ঘটে, তখনই বিক্ষুব্ধ জনতা নামক একটি কাল্পনিক ঢাল ব্যবহার করা হয় নিজেদের পিঠ বাঁচাতে। কিন্তু সাধারণ মানুষ কি হঠাৎ করে এত সুন্দর ছক কষে কোনো নেতার উপর ঝাঁপিয়ে পড়তে পারে? সাধারণ মানুষ কি কখনো হাসপাতালের সামনে গিয়ে আহতদের উপর দ্বিতীয় দফায় হামলার মতো মাস্টার প্ল্যান তৈরি করতে পারে? মূলত এগুলো আসলে পলিটিক্যাল গেম ছাড়া আর কিছুই নয়। স্থানীয় বিএনপির মাতব্বররা নতুন নতুন দলগুলোকে একটি কড়া মেসেজ দিতে চাইছে। তারা বোঝাতে চাইছে, পুরনো আধিপত্যের এলাকায় অন্য কোনো নতুন দলের মাতব্বরই তারা কোনোভাবেই সহ্য করবে না। 2026 সালের বর্তমান রাজনৈতিক অবস্থা খুঁটিয়ে দেখলে মনে হয়, দেশে এখন একটি বড় ধরনের রাজনৈতিক গ্যাপ বা ফাঁকা জায়গা বিরাজ করছে। জুলাই মাসের বিশাল আন্দোলনের পর দেশের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ পুরনো ধাঁচের রাজনীতির বাহিরে গিয়ে নতুন কোনো রাস্তার খোঁজ করছে। আর ঠিক এই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তারা সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের মনের কথা বুঝতে দারুণভাবে সফল হয়েছে। প্রতিষ্ঠিত পুরনো দলগুলোর জন্য এটাই এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। নতুন কেউ এসে রাজনীতির মাঠ দখল করে নিলে পুরনো নেতাদের গদি হারানো একেবারে নিশ্চিত। পাটোয়ারি এবং সার্জিস আলমরা যখন সারা দেশে ঘুরে ঘুরে নতুন প্রজন্মের মধ্যে এক দারুণ জাগরণ তৈরি করছেন, তখন পুরনো সিন্ডিকেটগুলো নিজের গদি বাঁচানো নিয়ে রীতিমতো কপাল চাপড়াচ্ছে। হবিগঞ্জের এই হামলা তাদের সেই গদি বাঁচানোর লড়াইয়ের একটি নতুন নমুনা। আক্রমণকারীরা চেয়েছিল বড় নেতাদের উপর এমন এক তাণ্ডব চালাবে, যা পুরো দেশে এনসিপির যে বিশাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে তার মধ্যে কাঁপুনি ধরিয়ে দেবে। তারা একটি আতঙ্কের উদাহরণ তৈরি করতে চেয়েছিল, যাতে ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীরা নতুন কোনো রাজনৈতিক দল গড়ার সাহস না পায়। তবে স্থানীয় বিএনপি নেতাদের এই নোংরা ছক আর মাতব্বরি উল্টো বুমেরাং হয়ে ফিরে এসেছে বিএনপির ঘাড়ে। আর ঠিক এখানেই মাঠে হাজির হয়েছেন দলের প্রধান নেতা তারেক রহমান। ভেতরের খবর হলো, হবিগঞ্জের এই ঘটনার পর তারেক রহমান মোটেও চুপ করে বসে নেই। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন, স্থানীয় নেতাদের অতি উৎসাহ এবং গায়ের জোর দেখানো দলের জন্য কত বড় বিপদ ডেকে আনতে পারে। তারেক সরকার খুব ভালো করেই জানে, 2024 সালে শেখ হাসিনা ঠিক একই ভুল করে চরম পরিণতি ভোগ করেছিল। তরুণ প্রজন্মের শক্তিকে পাত্তা না দিয়ে তাদের জোর করিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি, যার বিশাল মাসুল তাকে গুনতে হয়েছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে। এরপর 2025 সালে যখন ওসমান হাদি শহীদ হন, তখন গোটা বাংলাদেশ কিভাবে ক্ষোভে ফেটে পড়েছিল তা তারেক সরকারের একদম নখদর্পণে আছে। তারেক রহমান রাজনীতির মাঠে একজন পোড় খাওয়া ও দারুণ হিসেব কষা খেলোয়াড়। তিনি কোনোভাবেই চান না তার দলের লোকজন নতুন করে তরুণ প্রজন্মের
ইসলামের আইডলদের গায়ে হাত তুলুক, কারণ ছাত্র ও তরুণরা একবার ক্ষেপে গেলে তাদের ক্ষোভ সামলানো কোনো রাজনৈতিক দলের পক্ষে তো আর সম্ভব নয়। তাই হবিগঞ্জে পাটোয়ারি আর সার্জিসের উপর এমন হামলার পর তারেক সাহেব ভেতরে ভেতরে চরম অ্যাকশনে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা গেছে। স্থানীয় যেসব বাঘা নেতা নিজের গদি বাঁচাতে ছাত্রদলকে ব্যবহার করে এমন একটি হটকারী ছক তৈরি করেছে, তাদের রীতিমতো নাকানি চুবানি খাওয়ানোর করা নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওপর মহল থেকে জানা গেছে। হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম এনসিপির শীর্ষ নেতৃত্বের বিরাট বিজয়। পুরো বিএনপির পরিকল্পনা, গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, ডিসি এসপির পরিকল্পনা, পুরো পুলিশ প্রশাসনের দফায় দফায় ব্যারিকেড বাধা, বালু ট্রাক, যদিও ভিতরে বালু ছিল না যতদূর জানতে পেরেছি, ট্রাক বা বালু ট্রাক যাই বলে না কেন, সবকিছু অতিক্রম করে ধীরে ধীরে মঞ্জিলে মকসুদে পৌঁছে যাচ্ছেন হাসনাত, সার্জিসরা, এনসিপির শীর্ষ নেতৃত্ব। হবিগঞ্জের দিকে প্রায় গেছেন। 4 দফায় তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে, 4 বার ব্যারিকেড দেওয়া হয়েছে। তারা বসে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে, তর্ক করেছে, আর্গিউ করেছে এবং বাধা বিপত্তি সব অতিক্রম করে ধাক্কা ধাক্কা দিয়ে সবগুলো ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের দিকে যাচ্ছে। আমি যখন কথা বলছি আমি জানি না যে পথিমধ্যে কি করে, বাট যাচ্ছে। 4টা ব্যারিকেড অতিক্রম করতে পেরেছে। তারপরে যাই হোক না কেন, পরবর্তী দৃশ্যপট নিয়ে হাজির হব। এটাই বিরাট বিজয়। এই যে গার্ডস এনসিপি নেতাদের, হাসনাত, নাহিদ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদা মিতুদের যে অ্যাকশন, যে চমক, এটাকে কাজে লাগিয়ে বা এই ধারা অব্যাহত রেখে রাজনীতিতে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। বিএনপির যে সন্ত্রাসী আচরণ, আওয়ামী লীগের আপডেট ভার্সন, এটাকে সোজা করা সম্ভব। আওয়ামী লীগের পুলিশ যেভাবে 144 ধারা জারি করত, গণতান্ত্রিক প্রোগ্রামকে বাধাগ্রস্ত করত, যেভাবে মির্জা ফখরুল, আমির খসরুদের পথে পথে আটকে দিত, ঠিক তদ্রুপ এই বিএনপির পুলিশ একই রকমের আগ্রাসী আচরণ করছে। পুলিশের মধ্যে ভদ্রতার অভাব ছিল। এখানে বেশ কয়েকজন জাতীয় সংসদ সদস্য, তাদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় এই পুলিশ শেখে নাই। দর্শক দেখেন, জামাত এমপি যশোরে তার বাসভবনে যে মব করেছিল, ওইটাকে কেন্দ্র করে যদি এরকম ঘটনা ঘটাতো, এখানে জামাত, এনসিপি, জামাত, শিবির, এনসিপি, আমরা সবার উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সন্ত্রাসকে রুখে দিন। বিএনপি সোজা হয়ে যাবে। বিএনপি আওয়ামী লীগের মতো এত খারাপ না। বিএনপিকে জায়গা মতো ধরতে পারলে ওরা লাইনে আসে, সোজা হয়ে যায়। তাই নাসিরউদ্দিন পাটোয়ারিরা হবিগঞ্জে যে শিক্ষা বিএনপিকে দিচ্ছে, বিএনপি এখন প্রশাসনের বুদ্ধিতে, গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে রাজনীতি করে। হবিগঞ্জের ডিসি, হবিগঞ্জের এসপি এরা বলছিল যে ওদেরকে পথে আটকে দেই, ওদেরকে ঢুকতে দেওয়া যাবে না, 144 ধারা জারি করেন। তার চাইতে বরং বিএনপি যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতো, কারণ একদম ক্যামেরার সামনে হামলা করা হয়েছে। তারপর এনসিপি যেহেতু মজলুম, ভিকটিম, তারা বিক্ষোভ মিছিল করবে, ইটস ভেরি নর্মাল। বরং এই জায়গায় যদি সহায়তা করতো পুলিশ, বিএনপির জন্য ভালো হতো, বিএনপি সরকারের সুনাম হতো। কিন্তু না, তারা ওই অতি উৎসাহী পুলিশ, অতি উৎসাহী গোয়েন্দারা বুদ্ধি দিয়েছে যে না, পথে আটকে দিই। ওরা আর কি যাবে, বালু ট্রাক আছে না, কিন্তু পারছেন আটকে দিতে পারে নাই। এজন্য দেশব্যাপী জামাত, শিবির, এনসিপি এরা এক হয়ে যদি সব জায়গায়, যেমন এই মুহূর্তে হবিগঞ্জের পুরো এনসিপি নেতৃত্বের যে দাবি, তার সাথে জামাতের উচিত একাত্মতা পোষণ করা, বিবৃতি দেওয়া, এবং পুরো বাংলাদেশ এনসিপির ছেলেরা রাস্তায় নেমে যাও, শিবিরের সাথে যোগাযোগ করো, শিবিরের কাছে, জামাতের কাছে ম্যান পাওয়ার চাও, সমস্ত মহাসড়কগুলো অবরোধ করে দাও, আলটিমেটাম দাও, যতক্ষণ পর্যন্ত সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণে গাড়ি ঘোড়া চলবে না। জামাত শিবির রাজপথে নেমে পড়ুন। যশোরে জামাত এমপির বাসভবনে মব সৃষ্টিকারী, নারীদের উপর হামলাকারী সন্ত্রাসীদেরকে, এমনকি বিএনপির জেলা সেক্রেটারি যশোরে যিনি এই হামলার সাথে জড়িত, আমরা খোঁজ পেয়েছি, তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, পুরো বাংলাদেশের সমস্ত মহাসড়ক আটকে দেন, সোজা হয়ে যাবে। একবার সোজা করতে পারলে বারবার আপনাদের রাজপথে নামা লাগবে না। দর্শক, এখান থেকে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে যে না, এটা জুলাই প্রজন্ম, এটা কোনো বুইরা প্রজন্ম নয়, এটা নাহিদ, হাসনাত, সার্জিসরা, এটা নাসিরউদ্দিন পাটোয়ারিরা, তারা কিছু ভয় পায় না, তাদেরকে আটকে রাখা যায় না। বালুর ট্রাক তাদেরকে আটকে রাখতে পারে না, বালুর ট্রাক আটকে রাখতে পারে মির্জা ফখরুল আর মির্জা আব্বাসদের। দর্শক, পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপি নেতা। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভির খবর। আমি যখন বলছি তখন আমার দেশের খবর। 4র্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারা, মানে 4 বার ব্যারিকেড দিয়েছে, 4 বার ব্যারিকেড অতিক্রম করেছে। এবং ডাক্তার মাহমুদা মিতু, নারী এমপি, যেটা জামাত উদার হয়ে একটা পদ বাড়িয়ে দিয়েছে, সে মাহমুদা মিতুর যে অ্যাকশন রাজপথে, মাহমুদা মিতুর সততা, নিষ্ঠা, সাহস সত্যি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। দিস ইজ নতুন প্রজন্মের রাজনীতি। দর্শক, বিএনপি এভাবে নাকানি চুবানি খাবে, সব জায়গায় পিছু হটবে। হবিগঞ্জের সন্ত্রাসীদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করাতে হবে এবং সারা বাংলাদেশ থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, রাজনৈতিক সন্ত্রাসীদের মূলোৎপাটন করতে হবে এবং এগুলোকে সুযোগ হিসাবে কাজে লাগান। জামাত, শিবির, এনসিপি একসাথে রাজপথে নামেন, বিএনপি পালানোর জায়গা পাবে না। ওদের পুলিশ সহ ওদের বালু ট্রাক রেখে ওরা পিছু হটবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে
হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাক বিতণ্ডা শেষে বিকেল 5টার দিকে রওনা হয় তারা। এর মানে পুলিশ আটকানোর চেষ্টা করেছে, কিন্তু না, দেখছে যে অবস্থা বেগতিক। কারণ জুলাইতে 2024-এ তো পুলিশ শিক্ষা পেয়েছে যে না, সবার সাথে বাড়াবাড়ি করতে হয় না, এরা তো তারা। এই পুলিশই তো তখন চাকরি করতো, জাস্ট রূপ পাল্টেছে। তখন ছিল আওয়ামী পুলিশ, এখন বিএনপির পুলিশ, কিন্তু একই পুলিশ, নতুন তেমন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। হবিগঞ্জে গিয়ে হয়তো এখন যারা নেতা পুলিশের, মানে গুরুত্বপূর্ণ ওসি বা এসপি, এএসপি, সার্কেল এসপি, এরা হয়তো তখন এমনিতে জাস্ট অফিসার ছিল, ভাইটাল দায়িত্বে ছিল না। ভাইটাল দায়িত্বে যারা ছিল তাদেরকে পরিবর্তন করে দেয়, আর সবাই আছে। এরাও কিন্তু লাঠিসোঁটা নিয়ে মাঠে নেমেছিল, আপনি অস্বীকার করতে পারবেন? এই পুলিশ। হবিগঞ্জে গিয়ে এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। দর্শক, এরপরে আমার দেশের খবর। মঙ্গলবারে জুলাই পদযাত্রা হামলার অভিযোগে বুধবার সেখানে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওই কর্মসূচিতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও দলটির কর্মীর হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেও পথে পথে তাদের বাধা দেওয়া হয়েছে। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের বাধার মুখে তারা হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়ায় ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান করে সে মুষলধারে বৃষ্টি নামে এনসিপি নেতারা বৃষ্টিতে ভিজে সেখানে অবস্থান করে। এমন না যে বৃষ্টি নামছে চলো আমরা একটু মাথা যেন না ভিজে গাড়ির মধ্যে ঢুকি, ট্রাকের নিচে ঢুকি, না, বৃষ্টিতে ভিজে তারা স্লোগান দিচ্ছে। কোনো ঝড় বৃষ্টি, কোনো বালুর ট্রাক, কোনো খালি ট্রাক, হেলমেট বাহিনী, কেউ এনসিপি নেতাদের এই জুলাই যোদ্ধা তরুণদের আটকাতে পারছে না। দর্শক, গাড়ি ভোর শ্রীমঙ্গলে কয়েক দফায় আটকে দেয়, তারপরে সর্বশেষ খবর 4বার, এই 4বারই অতিক্রম করেছে। এদেরকে কে ঠেকাবে বলেন? এই বাংলাদেশে এই প্রজন্ম জিতবেই, এই প্রজন্মের বিজয় হবেই। এমনকি জামাত ইসলামের মধ্যে যে দুর্বলতা আছে, তাও এই প্রজন্ম সাদিক ক্যাম্পদের মাধ্যমে সেটা দূর হবে। এই প্রজন্মই আগামীর রাজনীতির নেতৃত্ব দিবে, সেই দিন আসছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।